হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ডিপ অ্যানালিসিসের ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং টপিক আমরা কভার করতে যাচ্ছি। যে টপিকটার রিলেটেড আর্টিকেল ছিল হলো ইজ দি সুপ্রিম কোর্ট ডুইং এনাফ টু ট্যাকেল হেট স্পিচ। সেখান থেকে আন্ডারলাইং থিমটা হলো হেট স্পিচ। আজকে আমরা এই হেট স্পিচের উপর ডিসকাশন করতে যাচ্ছি। আচ্ছা, এই আর্টিকেলটা যে আপনাদেরকে পড়তে হতো সেটা আপনারা অলরেডি জেনে গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। এটার মাধ্যম দিয়ে তারপরে সেই রিলেটেড ইংলিশ কন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা কন্টেন্টটাও আপনারা পেয়ে গেছিলেন। এটা পড়েছেন আপনারা। পড়ার পরে আরও কিছু জাস্টিফিকেশন বা ক্ল্যারিফিকেশন দরকার হবে। এই জাস্টিফিকেশন বা ক্ল্যারিফিকেশনের জন্যই এই ভিডিওটা। তো চলুন শুরু করি। তো যেরকম সবার আগে শুরু করার আগে আমি একটা একটা ওভারভিউ দিয়ে দিই, একটা শর্ট ওভারভিউ যে এখানটায় আমরা কভার কী করতে যাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে। এই ভিডিওটায় আমরা হেট স্পিচ রিলেটেড একটা কন্টেন্ট দিয়েছি, এটার উপরে ডিসকাশন হবে। সেখানটায় কী কী হবে, হেট স্পিচ কী, তার কি কোনো ডেফিনেশন আছে, তার কনস্টিটিউশনাল ব্যাকিং কী, তার স্ট্যাটিউটারি ব্যাকিং কী, তার এগেনস্টে কোনো সুপ্রিম কোর্ট জাজমেন্ট আছে নাকি, এটা হয়ে গেল বেসিক পার্ট। এই নিয়ে কি চ্যালেঞ্জেস আছে, সেইগুলোকে ট্যাকেল কী করে করব, ওয়ে ফরওয়ার্ড মেজার্স, অ্যান্ড অ্যাট লাস্ট কনক্লুশন। তো এই কন্টেন্টটা পুরো আপনাকে অ্যান্সার রাইটিংয়ে যাতে আপনার হেল্প হয় সেরকম করেই বানানো। তো চলুন সবার আগে দেখে নিই যে এই যে হেট স্পিচটা আমাদেরকে কোথায় হেল্প করবে ইউপিএসসিতে। তো ইউপিএসসিতে এটা জিএস পেপার 1 সোসাইটিতে হেল্প করবে। হ্যাঁ, আপনাদের মনে হতেই পারে যে হেট স্পিচ তো জিএস পেপার 2 পলিটি। হ্যাঁ, পলিটিতেও হেল্প করবে। কিন্তু এই যে আর্টিকেলটা আছে এই আর্টিকেলটা কিন্তু স্পেশালি জিএস পেপার 1 সোসাইটি নিয়েই ডিল করছে। তার জন্য এটা স্পেসিফিক্যালি জিএস পেপার 1 সোসাইটি নিয়ে তো ডিল করবেই করবে, তার সাথে জিএস পেপার 2 পলিটি নিয়েও ডিল করবে। তো যদি ডিল করে তো প্রশ্ন কিরকম আসতে পারে এই টপিক থেকে, চলুন সেটাও দেখে নিই। এই পিওয়াইকিউ 2014 মেন্সের বলছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দি কনসেপ্ট অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এবার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন তার সাথে হেট স্পিচ। নেক্সট লাইনে ডাজ ইট কভার হেট স্পিচ, দেখতে পাচ্ছেন দুটোকে এরকম লিঙ্ক। ওয়াই ডু ফিল্মস ইন ইন্ডিয়া স্ট্যান্ড অন স্লাইটলি ডিফারেন্ট প্লেন ফ্রম আদার ফর্মস অফ এক্সপ্রেশন। তো এইটা তো সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট হলো হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই দি কনসেপ্ট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ডাজ ইট কভার হেট স্পিচ। তো আমরা আজকে এই পার্টটাকে নিয়ে ডিল করব। আর ডিল করব এরকম করেই ডিল করব যাতে আপনাদের একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং হয় এটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো সবার আগে আমরা দেখি যে হেট স্পিচ কি। তো হেট স্পিচ এর ডেফিনেশন যদি বলি, হেট স্পিচ এরকম কোনো একটা ইনসাইটমেন্ট যেটা কি প্রাইমারিলি এগেইনস্ট গ্রুপের ক্ষেত্রে হবে, যেখানটায় পার্সনসরা বিলং করবে। আর সেই পার্সনসরা তাদের কোনো একটা কালেকটিভ আইডেন্টিটি থাকবে। আইদার তারা সেম রেসের থাকবে, বা এথনিসিটির থাকবে, বা তারা সেম জেন্ডারের থাকবে, বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা রিলিজিয়াস বিলিফ, এরকম অনেক কিছু হতে পারে, কিন্তু তাদের একটা কালেকটিভ কোনো একটা সেন্টিমেন্ট থাকবে। এরকম কোনো গ্রুপের এগেনস্টে বা পার্সনের এগেনস্টে, মোস্টলি গ্রুপের এগেনস্টেই যদি কোনো এরকম ইনসাইটমেন্টস করা হয়, এটাকেই হেট স্পিচ হিসাবে আমরা ধরি। এবার এটা কি কোথাও বলা আছে? হ্যাঁ, বলা আছে। কোথায় বলা আছে? এইটা আমাদের ল কমিশন ডিফাইন করেছে এইটাকে। ল কমিশন অফ ইন্ডিয়া, তার যে 267th রিপোর্ট, সেটার এই ডেফিনেশন। কিন্তু এটা কি হেট স্পিচ কনস্টিটিউশনে কোথাও বলা আছে? না, হেট স্পিচ কনস্টিটিউশনেও কথা বলা নেই। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম, তার মানে তার ডেফিনেশন কোথাও বলা নেই। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ভারত ন্যায় সংহিতা যেটা বিএনএস, সেখানটাও কিন্তু স্পেসিফিক কোনো আমরা ডেফিনেশন দেখতে পারি না। তো এখান থেকে তো এই যে ল কমিশনের ডেফিনেশন থেকে আমরা দুটো জিনিস, যেটা কি একদম হেট স্পিচের জন্য দুটো ক্রাইটেরিয়া যেটা ম্যাচ করতেই হবে, সে দুটো কি হবে? একটা হবে টার্গেটিং আ গ্রুপ অফ আইডেন্টিটি, তার মানে কোনো একটা গ্রুপ আইডেন্টিটি থাকতে হবে যেখানে টার্গেট করা হবে। আর তার সাথে গ্রুপ থাকলেই হবে না, তার সাথে ইনসাইটমেন্ট টু হেট অর ডিসক্রিমিনেশনও থাকতে হবে। এই গ্রুপকে আপনি ইনসাইটমেন্ট করছেন, হেট্রেড দিচ্ছেন বা ডিসক্রিমিনেশন করছেন। তো
এই দুটো হলো কি আইডিয়া বিহাইন্ড ল কমিশনস ডেফিনেশন অফ হেট স্পিচ। তো আমরা বেসিক একটা ডেফিনেশন দেখলাম, যেরকম বলছিলাম এক্সপ্লিসিটলি তো কোথাও ডিফাইন করেনি, নাই কনস্টিটিউশনে, নাই বিএনএসএ বা কোনো লিগাল কোনো ইন্টারন্যাশনাল বডিসে, কিন্তু ল কমিশন করেছে। তো কিন্তু প্রশ্ন আমরা দেখেছি, প্রশ্ন তো জিজ্ঞেস করা হয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেশনে অ্যান্ড হেট স্পিচ। তবে কনস্টিটিউশন কি বলছে চলুন দেখিনি। তো এই ইনস্ট্যান্সটা আমরা এক্সপ্লিসিটলি না হলেও ইমপ্লিসিটলি 19 ক্লজ 1 সাবক্লজ এ থেকে তুলতে পারি, যেখানটায় আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশন দেখতে পারি, যেখানটায় কি দেখছি, গ্যারেন্টি অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এবার খালি এটা দেখলেও হবে না, এর সাথে 19 সাবক্লজ 2 আছে, যেখানটায় রিজনেবল রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে। কেন কি 19 সাবক্লজ এতে এটা কিন্তু অ্যাবসলিউট না, অ্যাবসলিউট যখন না, তার কিছু রিজনেবল রেস্ট্রিকশনস থাকবে। তো রেস্ট্রিকশনস কোন কোন গ্রাউন্ডে সেটা 19 সাবক্লজ 2 তে বলা আছে। কি গ্রাউন্ড হতে পারে? একটা সভরেনিটি অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস ইন্টিগ্রিটি নিয়ে হতে পারে, আরেকটা হতে পারে সিকিউরিটি অফ দি স্টেট, আরেকটা হতে পারে পাবলিক অর্ডার, ডিসেন্সি অ্যান্ড মোরালিটি, অ্যান্ড অ্যাট লাস্ট ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স। এই যে ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স যেটা আমরা বলছি, এটাই কিন্তু আসলে আমরা করছিলাম, মনে আছে যে ইনসাইটমেন্ট দুটো ক্রাইটেরিয়া কি কি, একটা গ্রুপের ক্ষেত্রে যাদের কালেকটিভ আইডেন্টিটি থাকবে, তার সাথে ইনসাইটমেন্ট থাকতে হবে টু হেট্রেড অর ডিসক্রিমিনেশন, ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স। তো বুঝতে পারছেন যে কোথা থেকে জিনিসটা কনস্টিটিউশন থেকে ইমপ্লিসিটলি বা এক্সপ্লিসিটলি বেরিয়ে আসছে, এখান থেকে। আচ্ছা, কনস্টিটিউশনে খালি 19-এও কি বলা আছে, আর কোনো কনস্টিটিউশনের পার্টে বলা আছে? হ্যাঁ, প্রিয়াম্বলে বলা আছে। আমরা প্রিয়াম্বলের যদি দুটো প্রিন্সিপাল দেখি, একটা হলো ফ্র্যাটার্নিটি আর একটা হলো ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, আমরা সেখানটাও দেখতে পারবো যে এটাও কোথাও না কোথাও হেট স্পিচ থেকে দূরে থাকতে বলছে, ইনসাইটমেন্ট থেকে দূরে থাকতে বলছে। কেন? কেন কি আমরা যদি এটাকে ওপেনলি একটা ব্রডার প্রসপেক্ট নিয়ে পড়ি, আমরা দেখব যে এই ফ্র্যাটার্নিটি অ্যান্ড ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল কোনো না কোনোমে কার্ভ করছে এরকম একটা স্পিচকে, যেখানটায় সে বলছে যে এটা কমিউনাল হেট্রেড, আর যেটা এরকম কোনো স্পিচ যেটা কমিউনাল হেট্রেড বা অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমাদের ফ্র্যাটার্নিটিকে লুজ করবে, সেরকম কিছু আমরা বলবো না, আর যেটা কি আমাদের কনস্টিটিউশনের স্পিরিটের এগেনস্টে হবে। তবে ফ্র্যাটার্নিটি, ডিগনিটি এটাও হেট স্পিচের এগেনস্টে। কেন কি এরকম আপনি কিছু বললেন যাতে গ্রুপের ফ্র্যাটার্নিটি নষ্ট হচ্ছে, এরকম কিছু বললেন যাতে কমিউনাল রাইট হতে পারে তার জন্য, এরকম কিছু বললেন যে ওই গ্রুপের ইন্ডিভিজুয়ালের ডিগনিটি নষ্ট হচ্ছে বা গ্রুপের অ্যাজ আ কালেকটিভ ডিগনিটি নষ্ট হচ্ছে। তবে সেখান থেকেও আমরা ড্র করতে পারি যে হেট স্পিচ প্রিয়াম্বলেও মানা করা আছে, এক্সপ্লিসিটলি না হলেও ইমপ্লিসিটলি। কনস্টিটিউশনেও তো আমরা দেখলামই আর্টিকেল 19-এ, দো কনস্টিটিউশনের প্রিয়াম্বলও আছে, কিন্তু আর্টিকেল 19-এও আমরা দেখলাম, প্রিয়াম্বলেও দেখলাম। এবার আমরা কনস্টিটিউশনের পার্টটা দেখে নিলাম। এবার দেখি যে স্ট্যাটিউটারি প্রভিশনস কি এই রিলেটেড কিছু আছে। আইপিসি যেরকম আমরা আগে জানতাম ইন্ডিয়ান পিনাল কোড, বা রিসেন্টলি যেটা এসছে ভারত ন্যায় সংহিতা 2023, সেখান থেকে কিছু বলা আছে নাকি? তো সেখানটায় আমরা মোস্টলি 4টে আর্টিকেল দেখব, তার নতুন আর্টিকেলগুলোও দেখবো, আর ফর্মালি কী হিসাবে জানা হতো সেটাও দেখবো। আর এখানে একটা চিট কোড বলবো কী করে মনে রাখতে হয়। আমরা প্রথমে 196 দেখব, 219 দেখব, 353 দেখব, আর 30103 সাবক্লজ 2ও দেখব। তো সবার প্রথমেই আমি বলে দিই যে এই যে আর্টিকেল বা সেকশন 196, যেটা আগে 153 আইপিসির আন্ডারে জানা যেত, সেটা আসলে কি করছে, সেই আসলে এই এই সেকশনের মূল ক্রাক হলো এটা পানিশমেন্ট দিচ্ছে এরকম কিছু যেটা প্রমোট করছে এনিমিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপস। এবার সেই এনিমিটি কোন ভিত্তিতে হতে পারে? সেই এনিমিটি রিলিজিয়ানের ভিত্তিতে হতে পারে, সেই এনিমিটি রেসের ভিত্তিতে হতে পারে, সেই এনিমিটি প্লেস অফ বার্থের ভিত্তিতে হতে পারে, যে আপনি এখানটায় থাকেন বলেই আপনার সাথে এরকম ট্রিট করা হচ্ছে, আপনি ওখানটায় জন্ম বলে আপনার সাথে ওরকম ট্রিট করা হচ্ছে। বা এই এনিমিটি ল্যাঙ্গুয়েজের ভিত্তিতেও হতে পারে, যে আপনি এই ল্যাঙ্গুয়েজ করছেন বলছেন বলে তার জন্য আমরা এই জিনিসটা করছি। তো এরকম কোনো রকমের যদি কিছু প্রিচ করা হয় বা প্র্যাকটিস করা হয়, সেটাকে পানিশ করা হচ্ছে। এক্সাম্পল, আপনি এরকম কোনো প্রোভোকেটিভ স্পিচ দিলেন যেটা কি কমিউনাল ভায়োলেন্সকে ট্রিগার করতে পারে, তবে সেই জিনিসগুলো এই আর্টিকেলটি ট্যাকেল হবে।
সেকেন্ড আর্টিকেল যেটা 299, আগে আইপিসি আর্টিকেল ছিল হলো 153 সাবক্লজে, সেখানটায় সেটা পানিশ করছে এরকম ডিলিবারেট বা ম্যালিশিয়াস কোনো অ্যাক্ট যেটা আউটরেজ রিলিজিয়াস সেন্টিমেন্টসগুলোকে হার্ট করছে, ফিলিংসগুলোকে হার্ট করছে। আগেরটার যার স্পেকট্রামটা অনেকটা বড় ছিল, কেন কি রিলিজিয়ানও ছিল তার মধ্যে। এই ক্ষেত্রে কিন্তু 299 ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি ও রিলিজিয়ানটাকেই নিয়ে ফিলিংস নিয়েই কিন্তু ডিল করছে, তার মানে এটা স্পেসিফিক পিন পয়েন্টেড। এই আর্টিকেল থেকে আমরা বুঝতে পারছি এটা টার্গেট কি করছে। এটা মোস্টলি এরকম কোনো, আপনি যদি প্রোহিবিটিভ স্পিচেস বা কেউ এরকম যদি প্রোহিবিটিভ স্পিচেস দেয় রিলিজিয়ান সেন্টিমেন্টের এগেনস্টে, তবে তাকে এটা টার্গেট করবে। একটা এক্সাম্পল দিই, ইন্টেনশনাল যদি কেউ কাউর রিলিজিয়াস সেন্টিমেন্টকে যদি বা রিলিজিয়াস বিলিফকে যদি ইনসাল্ট করে, তবে এই ক্ষেত্রে। আর যেটা আপনাকে বলছিলাম যে একটা চিট কোড, এটাকে মনে রাখার, তো 295 আপনারা সবাই সিদ্ধু মুসেওয়ালাকে ঠিক চেনেন। তো সিদ্ধু মুসেওয়ালার একটা 295 দিয়ে কিন্তু গান আছে। তো আপনারা এটাকে সেইভাবে হেড স্পিচ হিসাবেও কিন্তু মনে রাখতে পারবেন, যাতে আপনারা এই যখন সেকশনগুলো লিখে আসবেন মেন্সে অ্যান্সারে, তখন রিলেট করতে পারবেন। তার মানে আপনারা যখন মনে করবেন, রিকল করবেন, এরকম করেও রিকল করতে পারেন, যাতে স্পেসিফিক সেকশনটাই আপনার মনে পড়ে। নেক্সট যেই সেকশনের কথা বলবো সেটা হলো সেকশন 353। এটা নিউ প্রভিশনেই এসছে, আইপিসিতে ছিল না। এইটা বলছে যে এটা টার্গেট কাকে বলছে, এই টার্গেট সবার আগে করছে হলো এরকম কোনো কিছু যেটা কি আপনি ভুল বা মিসলিডিং কোনো ইনফরমেশন দিচ্ছেন, যেটা দেশের কমিউনাল ডিসকর্ড, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমাদের সভরেনিটি বা আমাদের পিকচার নষ্ট হচ্ছে যাতে। তো এইটা সোসাইটির জন্য ছিল, এটা স্পেসিফিক্যালি সোসাইটির একটা পার্ট রিলিজিয়নের জন্য ছিল, আর এইটা একটা হোলিস্টিক্যালি কান্ট্রির জন্য ছিল, যেখানটায় আপনি যদি এরকম কোনো মিসলিডিং বা ফলস ইনফরমেশন দেন যেটা কি ন্যাশনাল সভরেনিটি বা ক্রিয়েট কমিউনাল ডিসকর্ড। তো আমরা দেখতে পাচ্ছি পিকচারটা কিন্তু এখানটায় বড়, ব্রডার স্পেকট্রাম, এখানটায় একটু ন্যারো হয়েছে, এখানটা কিন্তু আরও ব্রডার স্পেকট্রামে গেছে। আমি যদি একটা এক্সাম্পল দিই এটার এক্সাম্পল এরকম হতে পারে, যদি আপনি একটা ডিজিটাল মিস ইনফরমেশন বা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন কোনো সোশ্যাল মিডিয়াতে, বা এরকম কেউ যে ডিজিটাল মিস ইনফরমেশন বা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তার এগেনস্টে এই সেকশনটা অ্যাপ্লিকেবল হবে। অ্যান্ড অ্যাট লাস্ট সেকশন 103 সাবক্লজ 2, এই সেকশনটা স্পেসিফিক্যালি এক স্টেপ আগে, যেটা মব লিঞ্চিং। এতক্ষণ তো আমরা হেড স্পিচেরকেই ট্যাকেল করছিলাম, এবার ধরুন ওই হেড স্পিচ থেকে কেউ যদি ফিজিক্যাল ভায়োলেন্সে নেমে আসে, তবে তখনের জন্য এই সেকশনটা তাকে হেল্প করবে। এই সেকশনটা এরকম কোনো গ্রুপ যারা মার্ডার করছে মোর দ্যান 5 বা তার থেকে বেশি, তার মানে মোর দ্যান 5, যেখানটায় 5টা লোক বা তার থেকে বেশি কাউকে মার্ডার করছে অন দি গ্রাউন্ড, কোন ভিত্তিতে, রেস, কাস্ট, কমিউনিটি, তবে সেটাকে মব লিঞ্চিং বলা হবে। তবে এই সেকশনটা স্পেসিফিক্যালি ওই ভিকটিমসদেরকে হেল্প করার জন্য এই সেকশনটা আসছে। একটা যদি আমি উদাহরণ দিই, যেখানটায় কোনো একটা গ্রুপ যে খালি কোনো একটা কমিউনিটির লোককেই 5 জন থেকে, তার মানে একটা গ্রুপ যেটা 5 জন থেকে বেশি, তারা একটা কোনো একটা কমিউনিটির লোককেই মারছে, কিন্তু ট্রিগার হচ্ছে তারা কি দিয়ে, তারা এরকম হেট স্পিচ দিয়ে ট্রিগার হচ্ছে। তো এটা ছিল একটা এক্সাম্পল। আমরা স্ট্যাটুটারি প্রভিশনস দেখে নিলাম, এরপরে আমরা দেখে নিই যে আদার্স কি রেলেভেন্ট কিছু ল আছে। হ্যাঁ, আদার রিলেভেন্ট ল আছে দুটো, একটা আরপিএ আছে আর একটা SC/ST প্রিভেন্টেশন অফ অ্যাট্রসিটি অ্যাক্ট আছে। তো আরপিএ 1951-এর সাথে কি করে হেড স্পিচ রিলেটেড হবে, বলছে এরকম কিছু যেটা কি আপনি হেট রেট ফেলাচ্ছেন ডিউরিং ইলেকশন গেমস, যাতে আপনার ইলেকট্রাল গেন হয়, সেটাকে কারাপ্ট প্র্যাকটিস হিসাবে রিপ্রেজেন্ট অফ পিপল অ্যাক্ট বলছে। কোন সেকশনের আন্ডারে, সেকশন 123 সাবক্লজ 3A অ্যান্ড 125, যেটা প্রহিবিট করছে এরকম কোনো জিনিস করতে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা স্পেসিফিক্যালি যদি চলে যাই SC/ST প্রিভেন্টেশন অফ অ্যাট্রসিটি অ্যাক্ট 1989-এর যদি যাই, তবে সেটাও কিন্তু এরকম কোনো হেড স্পিচ বা হিউমিলিয়েশন এরকম মার্জিনালাইজ সেকশনকে এগেনস্টে করতে মানা করছে, প্রিভেন্ট করছে। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, আমরা এতক্ষণ পর্যন্ত ডেফিনেশন দেখলাম, ডেফিনেশনের পরে দুটো কি ফিচার দেখলাম, যে যার ভিত্তিতে আমরা ডিসাইড করব ল কমিশন যে কি দিয়েছে।
হেড স্পিচ কী হতে পারে, তার কি কোনো কনস্টিটিউশনাল ব্যাকিং আছে নাকি, তার কি কোনো স্ট্যাটিউটারি ব্যাকিং আছে নাকি, তার জন্য আলাদা কোনো ল আছে নাকি। এবার এইগুলো পড়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও একটা অ্যাম্বিগুইটি কিন্তু রয়েই যাচ্ছে, একটা ক্লিয়ার কিন্তু পিকচার নেই। আমরা যদি ল কমিশনের যদি রিপোর্টটা ছাড়া যদি তার মানে 267 রিপোর্ট যেটা আছে সেটাকে ছাড়া যদি দেখি, ক্লিয়ার পিকচার কিন্তু কেউ দেয়নি যে হোয়াট কনস্টিটিউট হেড স্পিচ। তো আমাদেরকে নেক্সট স্টেপ কোথায় যেতে হবে, যেটা ক্লিয়ারলি যদি ডিফাইন না করে থাকে, কে ডিফাইন করবে? কোর্ট। তবে নেক্সট আমরা ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্টস দেখব, যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এই রকমের হেড স্পিচ নিয়ে তারা কি বলেছে। তো সবার প্রথমেই যেটা আমরা দেখব, খুব ইম্পর্টেন্ট, শ্রেয়া সিঙ্গল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। পিওয়াইকিউতে আগেও এই প্রশ্ন এসছে, এটার ভিত্তিতে আমরা এটাকে আবার কভার করব। এখানটায় সুপ্রিম কোর্ট একটা পার্টিকুলার সেকশন অফ দি আইটি অ্যাক্ট, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, যেটা হলো সেকশন 66A, সেটাকে স্টার্ট ডাউন করেছিল। কেন? কেন কি সুপ্রিম কোর্ট বলছিল এইটা কেন, এবার এর সাথে হেড স্পিচ কি করে রিলেটেড, সেটাও আমরা কিছুক্ষণের মধ্যেই আসবো। তো তার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড জেনে নিই। তো সুপ্রিম কোর্ট কি বলছে, যে এরকম কিছু একটা এই সেকশনে এরকম ছিল যেটা কি খুব ভেগ আর ওভার ব্রড একটা ছিল, আর যেটা কি আপনার ফ্রিডম অফ স্পিচকে কোথাও না কোথাও একটা, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে কোথাও না কোথাও ভাইলেট করছিল। এবার যখনই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে ভাইলেট করবে, আপনারা জানেন অটোমেটিকলি 19 অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এবার অ্যাক্টিভেট হয়ে গেলেই তখন অটোমেটিক্যালি হেড স্পিচও এর মধ্যে চলে আসছে। তো সেখানটায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট একটা ক্রুশিয়াল ডিস্টিংশন নিয়ে এসেছিল, যে কোনটাকে আমরা হেড স্পিচ হিসাবে ধরবো আর কোনটাকে আমরা ধরবো না। তো সেখানটায় সুপ্রিম কোর্ট বলে যে যে কোনো স্পিচকে তিনটে ভাগে ক্যাটেগরাইজ করতে পারি আমরা। একটা হবে ডিসকাশন, একটা হবে অ্যাডভোকেসি, আর একটা হবে ইনসাইটমেন্টস। তো একমাত্র ইনসাইটমেন্টের ক্ষেত্রেই সেটাকে রেস্ট্রিক্ট করা যাবে, ডিসকাশন আর অ্যাডভোকেসির ক্ষেত্রে কিন্তু এটাকে রেস্ট্রিক্ট করা যাবে না স্পিচটাকে। এর জন্যই 66A কে স্ট্রাক ডাউন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর এই জাজমেন্টটা কিন্তু আমাদেরকে একটা জিনিস হেল্প করছে, আমাদেরকে লিমিটটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে অফ হেড স্পিচ। মানে এতক্ষণ ধরে যে 267 ল কমিশন রিপোর্ট ছাড়া যে একটা অ্যাম্বিগুইটি ছিল, সেটা কিন্তু কোথাও একটা পরিষ্কার হচ্ছে, কারণ কি সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে এরকমই কোনো একটা স্পিচ যেটা ইনসাইটমেন্ট করছে, কেন কি এটা ইন লাইন উইথ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এরকমই কোনো একটা স্পিচ যেটা ইনসাইটমেন্ট হোল্ড করছে, সেটাকেই কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে। আমরা সেকেন্ড জাজমেন্ট দেখব, তেহসিন পুনেওয়ালা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2018 জাজমেন্ট। এখানটায় কিন্তু সুপ্রিম কোর্ট মব লিঞ্চিং নিয়ে একটা জাজমেন্ট দিয়েছে। মব লিঞ্চিং কোনটা, যেটা সেকশন আমরা 103 সাবক্লজ 2 দেখছিলাম। তো সেখানটায় সুপ্রিম কোর্ট বলেছে যে আমাদেরকে প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে। খালি 103 সাবক্লজ 2 তো একমাত্র বলে দিচ্ছে মব লিঞ্চিং অ্যাড্রেস করছে, এখানটায় আমাদেরকে প্রিভেন্টিভ অ্যাকশনস নিতে হবে, যাতে এই রকমের মব লিঞ্চিংগুলোকে আটকানো যেতে পারে। তার রেমেডিয়াল মেজার্সও নিতে হবে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম পিউনেটিভ মেজার্সও নিতে হবে এই জাজমেন্টে। তো এখান থেকে আমরা কি ডিরেক্টিভস কি পাচ্ছি, যে এই জিনিসগুলো করার জন্য, এই পুনেওয়ালা জাজমেন্টে এই জিনিসটাকে করার জন্য কিন্তু আপনাকে একটা নোডাল অফিসার বসাতে হবে, যে এই রকমের প্রত্যেক ডিস্ট্রিক্টে এই রকমের মব ভায়োলেন্সগুলোকে লুক আপ অন করবে। তো সুপ্রিম কোর্টের ক্লিয়ার ইনস্ট্রাকশনস ছিল যে এরকম একটা নোডাল অফিসারকে বসানো হোক, যে প্রিভেন্টিভ মেজার্স নেবে মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে, যে রেমেডিয়াল মেজার্স নেবে মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যে পিউনেটিভ মেজার্সও নেবে মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে। তো এরপরে একটা লাস্ট আমরা যে জাজমেন্টটা দেখবো, সেটা হলো শাহিন আবদুল্লাহ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন 15 থেকে নতুন দিকে আসছি, আমরা 2016 দেখছি, 15 দেখছিলাম, তারপরে 18 দেখলাম, এখন শাহিন আবদুল্লাহ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2022-23 দেখবো, যেখানটায় সুপ্রিম কোর্ট পরিষ্কার ডিরেক্টিভ দিচ্ছে স্টেটকে আর ইউনিয়ন টেরিটরিজকে, কি তারা যাতে সুমোটো কগনিজেন্স নিক আর এফআইআর করুক উইদাউট এনি ফর্মাল কমপ্লেন। করতে হবে না যখনই এরকম একটা রিলিজিয়ান এর উপরে হেড স্পিচ আসবে, ইরেসপেক্টিভ অফ কে বলছে, কি বলছে, কেন বলছে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হবে আপনার স্পিচে। আর এইটা যাতে একটা সুমোটোভাবে নেয়, কোনো অ্যাডমিনিস্ট্রেশন যেন এটার জন্য ওয়েট না করে যে এটা একটা ফর্মাল কমপ্লেন আসুক আমাদের কাছে। তো সুপ্রিম কোর্ট আবার ক্লিয়ারলি কোথাও না কোথাও প্রথমে এটাকে
ডিফাইন করছে, ডিফাইন করার পরে এইটাকে পরিষ্কার বলছে যে এইটাকে স্টপ করার জন্য কি করতে হবে নোডাল অফিসার। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিক্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশনদেরকেও এই রকমের ডিরেক্টিভস দিচ্ছে যাতে তারা সুমোটো এই জিনিসটাকে নেয়, যাতে লোকেদের মনে একটা ভয় আসে এই নিয়ে, যাতে এই জিনিসগুলোকে স্টপ করা যেতে পারে। তো এত স্টেপ নেওয়া হয়েছে, লিগাল ব্যাকিং আছে, কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে, স্ট্যাটিউটারি ব্যাকিং আছে আমাদের কাছে, তো তবুও তো হেড স্পিচ আছে মার্কেটে। আমরা দেখছি সোসাইটিতে এরকম চলছে। তো কোন চ্যালেঞ্জেসগুলোর জন্য যে হেড স্পিচ এখনো পারসিস্ট করছে, চলুন আমরা সেটা দেখে নিই। তো সবার প্রথম হলো লিগাল অ্যান্ড ডেফিনেশনাল অ্যাম্বিগুইটি। ইনস্পাইট সুপ্রিম কোর্ট এটাকে ক্লিয়ারলি ডিফাইন করার চেষ্টা করেছে, কিন্তু এখনো কিন্তু হেড স্পিচ ক্লিয়ারলি ডিফাইন না, আর এটা খুব সাবজেক্টিভ। কেন? কেন কি এটার উপরে ওভার রেগুলেশন আছে। যখন এরকম কোনো ক্লিয়ার ডেফিনেশন করতে হয়, সুপ্রিম কোর্টের কাছে ওভার বার্ডেন হয়ে যায়। যখন সেটাকে হাইকোর্টদেরকে সাবঅর্ডিনেট করে দেওয়া হয়, প্রত্যেকটা হাইকোর্ট ইন্ডিভিজুয়াল তারা আলাদা আলাদা জাজমেন্ট দিচ্ছে। এতে কি হচ্ছে? ওভার রেগুলেশন হচ্ছে। তাতে কি হচ্ছে? সিলেক্টিভ এনফোর্সমেন্টও হচ্ছে। আর তার জন্য কি হচ্ছে? একটা বিউরোক্রেসি বা পুলিশ হেজিটেন্সও আমরা দেখতে পাচ্ছি। তার জন্য কোথাও একটা স্পিচ ভার্সেস ইনসাইটমেন্টের একটা প্রবলেম থেকেই যাচ্ছে, যে হোয়াট কনস্টিটিউট স্পিচ, ফ্রি স্পিচ, হোয়াট কনস্টিটিউট ইনসাইটমেন্ট। তো এখানটায় কোথাও একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাচ্ছে না, যেখানটায় আমরা বারবার দেখছি যে শ্রেয়া সিঙ্গলের জাজমেন্টে বলা হয়েছে যে অনলি ইনসাইটগুলোকেই রেস্ট্রিক্ট করা হবে, কিন্তু আবার সেই একই প্রবলেম। কোনটা ইনসাইটমেন্ট, কোনটা স্পিচ, কোনটা অফেন্সিভ স্পিচ, আর কোনটা অ্যাকচুয়াল ইনসাইটমেন্ট টু ভাইলেন্স, সেটা তো এখনও খুঁজে বের করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কেন? ক্লিয়ার গাইডলাইন্স নেই। আমরা সেকেন্ড দেখতে পাচ্ছি ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল হার্ডেলস। আমরা এখানটায় দেখি যে যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো আছে, লাইক টুইটার, হোয়াটসঅ্যাপ, এখানটায় কিন্তু হেট স্পিচ খুব খুব ফাস্ট স্প্রেড করে। আর আমাদের অথরিটিসদেরকে এই টাইমটা দেয় না যে তারা যাতে এই ফ্যাক্ট চেক আর সেগুলোকে যাতে রেসপন্ড করতে পারে। আর সেকেন্ডলি এই রকমের প্ল্যাটফর্মসরা খুব অ্যানোনিমিটি আর এনক্রিপশন মেনটেন করে। তার জন্য এই এন্ড টু এন্ড, স্পেশালি হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশনের জন্য অনেক সময় এই রকমের স্টেপস নিতেও একটু দেরি হয়ে যায় বিউরোক্রেসির বা বিউরোক্র্যাটসের। তাতে একটা প্রবলেম কি হচ্ছে, যে ফার্স্ট অরিজিনেটর অফ দি যে স্পিচ, তাকে ধরা মুশকিল হচ্ছে। কেন? কেন কি তারা ভিপিএন ইউজ করছে, আর টাইমস বাইপাস করে দিচ্ছে টেরিটোরিয়াল লসগুলোকে। আর তার জন্য কেউ একটা কান্ট্রির বাইরে বসে বা কান্ট্রির ভেতরে থেকেই তারা এরকম করে জাম্পিং করাচ্ছে নিজের আইপিআরটাকে, আই আই সরি তাদের নেটওয়ার্কটাকে এইভাবেই। তো তার জন্য তাদেরকে ধরা একটু মুশকিল হয়ে যাচ্ছে। থার্ড আমরা দেখতে পাচ্ছি যে একটা কোথাও ইনস্টিটিউশনাল বা এনফোর্সমেন্ট গ্যাপও আছে। তার আগে আমি বলে দিই যে একটা পয়েন্ট মিস হয়ে যাচ্ছিল, সেটা হলো অ্যালগোরিদম বায়াস। অ্যালগোরিদম বায়াস বলছে যে কেন কি প্রথমেই আমি আপনাকে বলছিলাম যে হেট স্পিচটা খুব তাড়াতাড়ি স্প্রেড করছে, লোকেরা বেশি পছন্দ করছে। এখন লোকেরা বেশি পছন্দ করছে বলে এটা আরও বেশি হাই এঙ্গেজমেন্টের জন্য আরও তাড়াতাড়ি বেশি ওয়ার্ড টু মাউথ হচ্ছে। তো একটা ভিশিয়াস সাইকেল হয়ে যাচ্ছে। কেন কি লোক দেখছে, তার জন্য আরও বেশি লোকের কাছে যাচ্ছে, আরও বেশি লোক দেখছে, তারও আরও বেশি লোকের কাছে যাচ্ছে, তাতে আরও ইনসাইটমেন্ট বাড়ছে। তো কোথাও না কোথাও একটা ভিশিয়াস সাইকেল একটা হয়েই যাচ্ছে এখানটায়। আর এইসব হতে পারছে কেন? কেন কি ইনস্টিটিউশনাল এনফোর্সমেন্ট গ্যাপ আছে আমাদের এখানটায়। তো ইনস্টিটিউশনাল এনফোর্সমেন্ট গ্যাপ কেন? কেন কি লো কনভিকশন রেট। আবার কোনটা স্পিচ আর কোনটা ইনসাইটমেন্ট, সেটাই যদি ক্লিয়ার না থাকে, তবে তো প্রবলেম হবেই। কেন কি মালিশিয়াস ইন্টেন্ট যেটা প্রুফ করতে হবে সেকশন 196 আর 299 এর আন্ডারে, সেটা প্রুফ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম পলিটিক্যাল ইন্টারফারেন্সও তো আছে এখানটায়। কেন কি ইলেকটোরাল মোবিলাইজেশন হয়। কেন কি আমরা আগেই দেখছিলাম যে এটা কোথাও না কোথাও কিন্তু একটা এই যে প্রিভেন্টেশন অফ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের সাথে রিলেটেড। তো তার জন্য এখানটা একটা পলিটিক্যাল ইন্টারফারেন্সও দেখতে পারবো আমরা। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যেরকম আগে বলছিলাম, জুডিশিয়ারির উপরে খুব বার্ডেন হয়ে যাচ্ছে, হাইয়ার জুডিশিয়ারির উপরে। কেন কি যখন সুপ্রিম কোর্ট এরকম একটা কেসের জন্য ওভারওয়েলমিংলি এঙ্গেজ হচ্ছে, তখন তারা অ্যাট টাইমস এটাকে ডিসেন্ট্রালাইজ করে কেসেসগুলো হাইকোর্টে পাঠাচ্ছে। এবার যখন সেটা হাইকোর্টে যাচ্ছে, তখন ইনকনসিস্টেন্সি দেখা যাচ্ছে অ্যাক্রস ডিফারেন্ট হাইকোর্টস।
অ্যান্ড অ্যাট লাস্ট সোশ্যাল পলিটিক্যাল চ্যালেঞ্জেসও কিছু আছে এখানটায়, যেরকম একটা চিলিং এফেক্ট, যেখানটায় লসগুলো খুব ভেগ বলে তার জন্য আপনাকে সেলফ সেন্সরশিপই করতে বলা হচ্ছে। এরকম বলা হচ্ছে যে আপনি এরকম কিছু বলবেন না যাতে সেন্টিমেন্ট হার্ম হয়। এবার তাতে অটোমেটিক্যালি একটা চিলিং এফেক্ট ক্রিয়েট হচ্ছে যে আপনি ফ্রিডম স্পিচটাকে না বলে অটোমেটিকলি নিজেকে রেস্ট্রিক্ট করছেন এটা ভেবে, যদি কেউ এটাকে ইন্টারপ্রেট করে এইভাবে ইনসাইটমেন্ট হিসাবে, তো এটা একটা চিলিং এফেক্ট ক্রিয়েট করছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কিন্তু নর্মালাইজেশনও করছে হেটকে। কেন? কেন কি হেট স্পিচ বিকাম পার্ট অফ মেইন স্ট্রিম যখন পাবলিক ডিসকোর্স আর সোশ্যাল স্যাংশনস ডিসঅ্যাপিয়ার। বাট তখন দাঁড়িয়ে যদি স্টেট এটাকে কার্ভ করার চেষ্টা করে, তখন এরকম মনে হবে এইটা কোথাও না কোথাও স্টেট হার্ড হ্যান্ড দেখাচ্ছে, ওভার স্ট্রেচ করছে জিনিসটাকে, বা স্টেটের ওভার রিচ হচ্ছে সেখানটায়। তো আগে যেটা হেট স্পিচ ছিল, এবার কেন কি সোসাইটি সেটা মানতে শুরু করে দিয়েছে, এখন যদি স্টেট সেটাকে স্টপ করতে যায়, সোসাইটি কোথাও এটা ভাবছে যে স্টেট কার্ভ করছে তাদের হেট স্পিচ, তাদের ফ্রিডম অফ স্পিচকে। তো আবার লাইনটা খুব ব্লার হয়ে যাচ্ছে। তো সলিউশন কি এটার? তো সলিউশন হলো আমরা মেজার্সে দেখব যে কি করে এই হেট স্পিচটাকে স্টপ করা যায়, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যাতে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটাকেও আমরা মেনটেন করতে পারি। তো সবাই আগে সেম ফ্রেমওয়ার্ক, যেটা ডিফাইন নেই সেটাকে ক্লিয়ারলি লেজিসলেটিভ মেজার্স দিয়ে ক্লিয়ার ডেফিনেশন নিয়ে আসবো। যেরকম ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে হেট স্পিচটাকে স্ট্যান্ডার্ড ডেফিনেশন দেবো আমরা। নিউ পেনাল সেকশনসের মধ্যে নতুন নতুন অ্যাক্ট নিয়ে আসবো, যেটা ইনসাইটমেন্ট টু হেট্রেটস অন দি গ্রাউন্ড অফ স্পেসিফিক্যালি অ্যাড্রেস করবে, এদেরকে পেনালাইজ করবো কেসগুলো, যাতে ফিয়ার আসে, অ্যালার্ম আসে, প্রোভোকেটিভ ভাইলেন্সগুলোকে স্টপ করতে পারে, যাতে ডিসপ্লে হয়, জাস্টিস শুড বি সিন, এই জিনিসটাতে হয়। তার সাথে আমরা মাইনর অফেন্সেসগুলোকেও তার মানে একটা টায়ার্ড পানিশমেন্ট দিতে পারি, যে ওয়ান ওয়ান সাইজ ফিট ফর অল আমরা এই যাতে প্রসিডিয়ার না আনি, যেখানটায় প্রথম যারা ফার্স্ট টাইম যারা এরকম অফেন্ডার আছে তাদেরকে যাতে মিনিমাল একটা ফাইন দেওয়া হয় বা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়, মাইনর যারা অফেন্স করছে। যারা সিরিয়াস ইনসাইটমেন্টস বা রিপিটেড অফেন্ডার যারা, তাদেরকে যাতে ইমপ্রিজনমেন্ট করা হয়, কেন কি আবার এটা তো একটা সিভিল ম্যাটার, সেখানটায় ইমপ্রিজনমেন্ট তো একটু হার্শ হয়ে যাবে, কিন্তু রিপিটেড অফেন্ডার্সের জন্য আমরা জিনিসটা করতে পারি। সেকেন্ড, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ আর এক্সিকিউটিভ মেজার্স দেখতে পারি, যেরকম সুপ্রিম কোর্ট আগেই নিজের জাজমেন্টে পরিষ্কার করে বলে দিয়েছিল শাহিন আবদুল্লাহ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে, যে সুও মোটো এফআইআর করতে হবে, নিতে হবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ওই তাসিন পুনেওয়ালা সেই কেসেও নোডাল অফিসারের কথা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সেটাকেও আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। আর তার সাথে আইটি রুল 2026 নিয়ে আসতে হবে, যেখানটায় এই 24 আওয়ার্সের মধ্যেই যাতে এই কন্টেন্টটা যাতে স্প্রেড না করতে পারে, তার মধ্যেই যাতে সেটাকে ট্যাকেল করা যেতে পারে। লেজিসলেটিভ দেখলাম, এক্সিকিউটিভ দেখলাম, থার্ড আমরা জুডিশিয়াল মেজার্স দেখব। তো জুডিশিয়াল মেজার্সে আমরা কি করতে পারি, আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে আসতে পারি, স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট, যারা এই রকমের ব্যাপারগুলোকে নিয়েই ডিল করবে, স্পেশালি স্পিচ অ্যান্ড মব লিঞ্চিং, হেট স্পিচ, আর যারা কি জাজমেন্টটা 6 মাসের মধ্যেই দেবে, যাতে জাস্টিসটাও ডিলেড না হয়। আর তার সাথে যেরকম আগেও দেখছিলাম, যখন আমরা জাজ করব আমরা একটা রাবার্ট প্ল্যান অফ অ্যাকশন করতে পারি, যাতে জাজেসদেরকে স্পিচটাকে জাজ করতে 3 ফেজে তারা ভাগ করে নিক, যে পুরো একটা স্পিচকে। প্রথমে যে স্পিচটা তার কনটেক্সট কি, সেকেন্ড যে স্পিকার তার ইন্টেনশন কি, আসলে তার ইন্টেনশনটা কি খারাপ, অ্যান্ড অ্যাট লাস্ট এইটা কি হার্ম করবে সোসাইটিকে। তো এই ক্রাইটেরিয়া 3টে ম্যাচ করলেই যাতে সেটাকে ফ্রি স্পিচ দেওয়া হয়, এখানটা একটা কোথাও না কোথাও একটা কনকারেন্স আসা উচিত। আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম রেস্টোরেটিভ জাস্টিসও থাকা উচিত সেখানটায়। অ্যান্ড অ্যাট ফোর্থ আমরা সোশ্যাল মিডিয়া অ্যান্ড টেকনোলজিক্যাল মেজার্সও আমাদেরকে নিতে হবে, যেখানটা আমরা দেখব যেখানটায় মিডিয়া লিটারেসি আমাদেরকে এঙ্গেজ করতে হবে বা বাড়াতে হবে, যেখানটায় লোকেদেরকে ডিজিটাল সিটিজেনশিপ করতে হবে, আর বাচ্চাদেরকে এই জিনিসটা জানাতে হবে, স্পেশালি কর্ণাটকা মডেল অফ অ্যাওয়ারনেসের আন্ডারে, যে যেখানটা তারা মিস ইনফরমেশন আর পোলারাইজ ন্যারেটিভসগুলোকে ট্যাকেল করতে পারে। যদি জানতে পারে যে কোনটা মিস ইনফরমেশন আর পোলারাইজ ন্যারেটিভ, তবে তাতে কি হবে, তার এগেনস্ট আমরা কাউন্টার স্ট্র্যাটেজিও নিতে পারবো। এবার কাউন্টার স্ট্র্যাটেজি কী করে নেব, সেন্সরশিপ না করে আমরা সেটাকে কাউন্টার করতে পারি পজিটিভ কন্টেন্ট দিয়ে।
যে এই ন্যারেটিভটা ভুল, এর রাইট ন্যারেটিভটা এরকম হতে পারে। আর সবার আগে এআইকেও আমরা কাজে লাগাতে পারি, যাতে এআই প্রথমেই একটা প্রাইমারি লেভেল ফ্রিস্কিং বা স্ক্যানিং করে বলে দেয় যে কোনটা অর্গানাইজ হিট রেট করতে পারে। তো তাতে কি হবে, কাজটা অনেকটা বিউরোক্রেসির কমে যাবে, বিউরোক্র্যাটসদের কমে যাবে, অ্যাডমিনিস্ট্রেটরদের কমে যাবে, নোডাল অফিসার্সদের কমে যাবে। তো আমাদেরকে যদি অ্যাট লাস্ট যদি একটা ব্যালেন্সড কনক্লুশন ড্র করতে হয়, যেখানটা আবার কনক্লুশনটা এরকম থাকবে যেখানটায় আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসও থাকবে, কিন্তু অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ওই লাইনের ওই পারে গেলে যাতে সেটাকে হেট্রেট হিসাবে ধরা হয়। তো সেখানটা একটা ক্লিয়ার আইডিয়া থাকা উচিত। তো আবার সে ব্যালেন্সটা কী হবে, ব্যালেন্সিং আর্টিকেল 19(1) সাবক্লজ এ উইথ প্রিয়াম্বলস ফার্টার্নিটি অ্যান্ড ডিগনিটি, future proof Indian social fabric is necessity aligned with BNS legal clarity. AI driven modernization under IT rules, fostering resilience, media literate and digital citizens. তো যখন আমরা ওয়ে ফরওয়ার্ডটা দেখলাম, এই যখন পুরো ওয়ে ফরওয়ার্ডটা বা মেজার্সটা যখন একসাথে কাজ করবে, যেরকম লেজিসলেটিভ মেজার যেটা ডিফাইন করা নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স থেকে ট্যাকেল করার জন্য জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট আর লিটারেসি যখন একসাথে সবাই কাজ করবে হ্যান্ড হোল্ডিংলি, তখন আমরা কোথাও না কোথাও দেখতে পারবো যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটা, যেই আর্টিকেল 19(1) সাবক্লজ এ উইথ প্রিয়াম্বলস ফার্টার্নিটি যে আইডিয়াটা ছিল, সেইটা কোথাও না কোথাও হেট স্পিচকে কার্ভ করতে পারবে। তো আজকের ভিডিও এটুকু অবধি। আমি আপনাদেরকে একটা অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে রাখতে চাই। আপনারা যারা ভাবছেন যে আপনারা বাংলাতে ইউপিএসসি মেন্স লিখবেন, তাদের জন্য রাইস আইএএসের এই বাংলা কন্টেন্টটা আপনারা পড়তে পারেন, যাতে আপনাদের কন্টেন্ট আর লার্নিংয়ের মাঝখানে ল্যাঙ্গুয়েজের যাতে কোনো ব্যারিয়ার না থাকে। আর এটা কিন্তু ইউপিএসসি টার্মিনোলজিস দিয়েই বানানো, যাতে আপনাদেরকে গুড মার্কস ফেচ করতে পারে। তো আজকের ভিডিও এটুকু অবধি। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল, কেন কি এরপরেই প্রিলিমস বাইট আর এডিটোরিয়াল এক্সপ্লেন আসছে, কেন কি প্রিলিমসও সামনে, আর এডিটোরিয়াল এক্সপ্লেন দিয়েও আপনাদের আরও হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং হবে অ্যাবাউট দি প্রিপারেশন। থ্যাংক ইউ।